অন্ধকারের গল্পকথা ও গল্পসূর চ্যানেলের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে একটি অডিও স্টোরি প্রতিযোগিতা, তন্ত্রের ভয়ালো ভয়ঙ্কর 2022। প্রতিযোগিতার জন্য গল্প পাঠানোর সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে। গল্প পাঠানোর শেষ তারিখ 15ই মে 2022। তাই দেরি না করে চটপট গল্প পাঠিয়ে দিন আমাদের নির্দিষ্ট গুগল ফর্মে। তবে প্রতিযোগিতার নিয়মাবলী ভালো করে পড়ে নেবেন। এই প্রতিযোগিতার কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। সকল নবীন এবং প্রবীণ লেখক লেখিকাদের স্বাগত। কালো আধার উজাড় করে গর্জে আসে মৃত্যু, যখন শূন্য থেকে জন্ম নিলে তৃষ্ণা মেটায় শোনিত তখন বিষ বাষ্প আঁচড় কাটে। নিশীথিনীর ছদ্মবেশে জীবন তখন লুটিয়ে পড়ে কাকিনীর ক্ষুধার দেশে। জাগতিক শক্তির সর্বদা মহাজাগতিক শক্তির এক গভীর সম্পর্ক সর্বদাই দৃষ্টিগোচর হয়। সেই শক্তির পরিমণ্ডলে যেমন পবিত্র ক্ষমতা বিরাজ করে, তেমনি থাকে এমন কিছু ক্ষমতা যার অস্তিত্ব মেটানো যায় না, আর এদেরকেই বলে অশুভ ক্ষমতা। কোনো না কোনো পথ বা হয়তো কোনো না কোনো দরজা সর্বদাই এদের আগমনের পথে বিরাজমান। তবে তা প্রাথমিকভাবে বন্ধ থাকলেও কোনো না কোনোভাবে তা উন্মুক্ত হয়, অর্থাৎ সে দরজার বাইরে থাকা অপশক্তির জঠরে শূন্য গর্ভের অন্দরে থাকা নানান সংহারক শক্তি প্রবেশ করে ইহলোকে। এইরকমই এক অনিয়ন্ত্রিত শক্তির বহিঃপ্রকাশ আজ এই গল্পের শব্দে শব্দে কল্পনার জগতে ফুটে উঠতে চলেছে। রুদ্রাদিত্য কি পারবে সেই অমোঘ অসীম শক্তির মোকাবেলা করতে? জানতে হলে আমরাই নিয়ে যাব আপনাদের সেই অন্তহীন জগতে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শুভজিৎ চক্রবর্তীর কলমে রুদ্রাদিত্য তান্ত্রিক ও কাকিনী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে পার্থ, সাগ্নিক, স্মিতা, প্রদীপ্ত ও সুলগ্না। শুরু হতে চলেছে আজকের গল্প রুদ্রাদিত্য তান্ত্রিক ও কাকিনী। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। বিকেলের দিকে বৃষ্টিটা বেশ জোরে নামতে কুটিরের ভিতরে ঢুকে পড়ি। একটা ঠান্ডা বাতাসের ঝাপটা অচেনা অজানা জগৎ থেকে এসে ধাক্কা মারছে কুটিরের দরজায়। পাশের বাঁশগাছগুলোর জঙ্গলে বাতাসের দাপটে একটা অদ্ভুত মচমচ আওয়াজ শুরু করেছে। মেঝেতে থাকা কম্বলখানার পাশে হ্যারিকেনটা রাখা ছিল। আজ সকালেই তার কালো কালো ঘোলাটে কাঁচটা পরিষ্কার করেছি, তাই জ্বালাতেই একটা হলুদ আলোর রেখা বৃত্তাকারে ছড়িয়ে পড়ল চারিদিকে। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম সেই হলুদ আলোর কেন্দ্রবিন্দুর দিকে। কুটিরের অন্দরমহলে নেমে আসা কৃষ্ণকায় রজনীর মাঝে হলুদ প্রজ্বলিত সুধাকর উন্মুক্ত বিহঙ্গের ন্যায় ডানা মেলে উড়ে চলেছে। রুদ্রাদিত্য মহারাজ খোলা জানলার বাইরে তাকিয়ে আছেন। ত্রাস এবং সংশয়ের মিশ্রণে যে কালো কাজল সৃষ্টি হয়েছে, সে কাজল পরে কালো রঙে মিশ্রিত নীলিমা ঘন ঘন আখি পল্লব ঝাপটে সিক্ত করে ফেলছে তার কোমল দেহখানাকে। রজনীর কায়াহীন দেহ এক লাল বর্ণচ্ছটার মধ্য দিয়ে নিশীথিনীর ছদ্মবেশে হাজির হয়েছে বিশ্ব প্রাঙ্গণের নানান প্রান্তে। গুরুদেব, আপনার জীবনের অনেক কিছু মুহূর্তই তো এমন আছে যেগুলো আপনি হয়তো আর ফিরে পেতে চান না, বা বলা বাহুল্য সেসব ঘটনার আচ্ছা স্মৃতিও মনের মধ্যে জমিয়ে রাখতে চান না। মানে
জীবনে এমন তো অনেক ঘটনাই ঘটে যেগুলোর সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। এমনই কি কোনো নিরাকার ভীতিপ্রদ ঘটনার অনুভূতি আপনি উপলব্ধি করতে পেরেছেন? রুদ্রাদিত্য মহারাজের রাখি পল্লবের মাঝে যে রহস্যে ঘেরা উন্মুক্ত কানন আছে, সেই কাননের একটি ফুল বিকশিত হয়ে আদিম সমাজের নিভৃত কোনো শক্তিকে তুলে ধরে। একটা কথা আমাদের জেনে রাখা দরকার, এই প্রকৃতির বুকে যে সকল প্রাকৃতিক সত্তার প্রাণ স্পন্দন শোনা যায়, সেগুলো ছাড়াও আরও এমন কিছু ক্ষমতা রয়েছে যার শুরু বা শেষ কোথায় হয়েছে তা জানা বড় মুশকিল। সুপ্ত আগ্নেয়গিরির ন্যায় তারা ঘুমিয়ে থাকে অসীম শূন্যের গোপন আস্তানায়। এই পৃথিবীতে শূন্য হলো সবচেয়ে শক্তিশালী নিরাকার ক্ষমতার আধার, বুঝলে? গুরুদেবের প্রতিটা শব্দের মাঝে যে প্রাণোজ্জ্বল অর্থের হৃৎস্পন্দন শোনা যায়, তার মাহাত্ম্য অপরিসীম। স্বয়ং রুদ্রাদিত্যের যজ্ঞবেদিতে সর্বপূজিত মহাশক্তির বহিঃপ্রকাশ অনাদিকাল থেকে হয়ে চলেছে। তিনি আবার শুরু করলেন, আজ একটা অন্যরকম ঘটনার কথা তোমায় বলব, আর এর মাধ্যমেই জানতে পারবে অসীম ক্ষমতার বাঁধন ছিন্ন হলে তা কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়। গুরুদেবের এহেন কথার অর্থ হল, তার সেই কাননের রহস্যে আবৃত কোনো পুষ্প বিকশিত হয়ে আবার কোনো আদিম অলৌকিক ক্ষমতা নিস্তব্ধতার আচ্ছাদন ভেদ করে জেগে উঠবে মানব জগতে। আদি গুচ্ছ শক্তির সূচনা বা তার সৃষ্টির ইতিহাস একদিনে হয়নি। যুগে যুগে একটু একটু করে সঞ্চিত মোহ, কামনা, আভ্যন্তরীণ জ্ঞান, এরকম নানান স্রোতের মিলিত প্রবাহে জাগরিত হয় এক অসীম শক্তির। আর এইরকমই এক ভয়ঙ্কর শক্তি হলো কাকিনী। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কাকিনী মানে? বলছি সব বলছি। জানালার ওপার থেকে একটা দুরন্ত বাতাসের আগমনে হ্যারিকেনের আলোটা মৃদু দুলে উঠল। বৃষ্টির মাত্রা আগের থেকে খানিক বেড়েছে। আজকের মতো সেদিনও ছিল একটা বর্ষণমুখর দিন। সকাল থেকেই অনবরত বৃষ্টি হচ্ছিল। টানতে থাকা হুঁকোর ধোঁয়া বাতাসে এক অভিনব কায়দায় মিশে যাচ্ছিল। হঠাৎ সদর দরজা ঠেলে এক মাঝবয়সী লোক হুড়মুড় করে বাড়ির ভেতর ঢোকে। ব্যাপারখানার আকস্মিকতায় আমি প্রথমে অবাক হয়ে গেলেও কিছুটা ধাতস্থ হতে লোকটাকে আপাদ মস্তক দেখতে থাকলাম। গায়ে বিশেষ আচ্ছাদন নেই, নিম্নাঙ্গে খাঁটো ধুতি, মাথার চুল থেকে জল গড়িয়ে পড়ছে। প্রায় অর্ধ স্নাত হয়ে লোকটা ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমার ডান হাতটা ধরে কেঁদে ওঠে। কোনো কিছুর প্রবল আতঙ্কে কেউ যখন দিশেহারা হয়ে পড়ে, লোকটারও ঠিক সেই অবস্থা। নিজের পরিচয় পর্যন্ত না দিয়ে লোকটা বলে উঠল, ঠাকুরমশাই, ওটা আমাদের মেরে ফেলবে, আপনি বাঁচান, নইলে ওটা শেষ করে দেবে আমাদের, শুধু আমাকে নয়, সবাইকে। কপালের ঠিক মাঝে আমাদের যেখানে বিশেষ ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, অর্থাৎ ত্রিনয়নের অনুভূতি লাভ হয়, সেই বিশেষ জায়গা ধরে চাপ দিয়ে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতেই লোকটা তৎক্ষণাৎ থেমে গিয়ে চোখ বুজে ফেলে। নিভূতৃত্বং অপামন্তি ওম শান্তি শান্তি প্রমোদভাব। তুমি তো জানোই আমি আমার গুরুর কাছ থেকে বিশেষ কয়েকটা শক্তি পেয়েছি, যে শক্তি আমাকে মানুষের মস্তিষ্ক, তার চিন্তা, অনুভূতি সম্পর্কে একটা ধারণা দেয়। লোকটার সেই বিশেষ অংশটি চেপে ধরতেই একটা মূর্তি দেখে
আমি চমকে উঠি। গভীর শ্মশানে আমি রাত কাটিয়েছি, সব সাধনা করেছি, কত শত শক্তির সম্মুখীন হয়েছি, কিন্তু কিন্তু এ এত বীভৎস ভয়ানক মুখ আমি আগে কোনোদিনও দেখিনি। আমি তো তাও তান্ত্রিক, লোকটা তো সাধারণ এক নিরীহ মানুষ, তো তার এত ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। মূর্তির মুখখানি প্রচণ্ড ক্রূর, গোটা শরীরে আর বাহুর চারিপাশে রক্তমাখা জীবের মতো কিছু রয়েছে। মুখের ভেতরের বিরাট হাঁয়ের মধ্যে যেন গোটা অন্ধকার জগৎ একেবারে ঢুকে যাবে। লোকটা যখন চোখ খোলে তখন তার চোখের লাল হয়ে আসা ভাবটা অনেক কমে গেছে। হয়তো অনেকগুলো রাত জাগা এবং অনেকখানি চিন্তার প্রভাবে তার চোখ মুখের এমন পরিণতি হয়েছিল। এখন সে বেশ খানিকটা সুস্থ বোধ করছে। বাইরে বৃষ্টির সাথে তীব্র বজ্র গর্জন এবং দানব হাওয়ার প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জ্বলতে থাকা লণ্ঠনের আলোয় লোকটাকে ভগ্ন পাষাণের ন্যায় লাগছে। লোকটা ভয়ার্ত কণ্ঠে শুরু করলো তার সেই অদ্ভুত কাহিনী। বাবা, আমার নাম নিপেন গাঙ্গুলি। এই পাশের গ্রাম অজয়গঞ্জে আমার বাড়ি। গ্রামটা বেশ ছোট, হাতে গোনা কয়েকটা মাত্র ঘর। যজমানি করে আর ছোট ছোট ছেলে মেয়েদের সামান্য কিছু শিক্ষা দিয়ে আমার দিন কেটে যায়। এ তো গেল আমার গ্রামের কথা। যেদিন প্রথম গ্রামে ঢুকি মেয়েকে নিয়ে, তখন সোজা চলে গিয়েছিলাম গ্রামের জমিদারের কাছে। জমিদার নিতান্তই ভালো মানুষ ছিলেন, হাতে পয়সা কড়ি তেমন কিছু ছিল না, আর এদিকে মাথা গোজার জন্য একটা ঘরও তো দরকার। এমত অবস্থায় জমিদার মশাই গ্রামের এক পুরনো ঘরে আমাদের থাকার ব্যবস্থা করে দেন। ঘরটা সম্ভবত 30-40 বছরের পুরনো। জমিদার মশাই বামুন মানুষ দেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় ঘরখানাকে। যেদিন ঘরে ঢুকি সেদিনই কেমন গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। কিছু না হলেও এটা অনুধাবন করেছিলাম যে ঘরের মধ্যে এমন একটা কিছু ছিল বা আছে যেটা না থাকার কথা। নিজের মনের ভুল ভেবে প্রথম প্রথম এড়িয়েই যেতাম। যে কয়েকজন ছেলে মেয়ে পাঠ নিতে আসতো তারাও কিছু একটা সব সময় এড়িয়ে চলতো আমার থেকে। সন্ধে হওয়ার আগেই তারা বাড়ি চলে যেত। ঘরখানার যদি বিবরণ দিই তাহলে বলবো ঘরটা একতলায়, নিচের তলার ঘরগুলো বেশ ভালো অবস্থাতেই আছে, তবে ওপরের কোনো ঘর আমার জন্য বরাদ্দ নয়। তাই সিঁড়ির দরজাটা বন্ধই থাকে সব সময়। আমিও বিশেষ গুরুত্ব দিতাম না। নিচের তলায় বিরাট কয়েকটা থামের উপরে একতলাটা ভর করে দাঁড়িয়ে আছে। আশেপাশে যেসব ঝোপ জঙ্গল ছিল সেগুলোকে কাটিয়েই ফেলেছিলাম, তাই চারপাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল। গ্রামের যে কয়েকটা ঘরে যজমানি করতাম তারা কেন জানি না আমাকে সবসময় ওই ঘরটা ছেড়ে দেওয়ার কথা বলতো। আমি আর কি বলবো তখন। এমনিতেই কোনো প্রকারে একটা মাথা গোজার জায়গা পেয়েছি, তার উপর আবার যদি বলি ঘর বদলাবো, তাহলে জমিদার মশাই তো ঘর দেবেনই না, উপরন্তু গ্রাম ছাড়া করবেন। আমি ভোর ভোর উঠে পাশের পুকুরে স্নান করে সূর্য প্রণাম সেরে ঘর তোর ঝাড় দিই। আমার স্ত্রী মারা গেছে আজ প্রায় 10 বছর হলো, তাই সব কাজ আমিই করি। মেয়েটা বড্ড ছোট, তাই ইচ্ছে করেই ওকে এসব কাজ করতে দিই না। তো সেদিন দরজা খুলে দেখি দরজার একদম দোরগোড়ায় কেউ যেন একটা বসেছিল। কীরকম দেখতে তা আমি বলতে পারবো না, সম্ভবত কোনো মহিলা, পরনে কালো রঙের কিছু হবে। হাওয়ার গতিতে সে ছুটে গেল সিঁড়ির দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম আর কেউ কোথাও নেই। সিঁড়ি তো বন্ধ, তো ওখান দিয়ে তো কেউ যেতে পারবে না। আর তাছাড়া তাতে তো তালা দেওয়া আর চাবি তো জমিদার বাড়িতে। তাহলে কে ঘরে আছে বা ছিল? এতটা বলার পর লোকটা স্থির হয়ে বসে রইল। পুরনো স্মৃতির কথাগুলো আবার ভেবে যেন সে ভয় পেয়ে উঠল।
যেন বলার মতো শব্দ আর সে খুঁজে পাচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, তারপরে কি হলো? কি গো, বলো। ব্যাপারটাকে নিছক মনের ভুল ভেবেই সেদিন উড়িয়ে দিলাম। পরের দিন রাতের বেলা আরও এক অদ্ভুত জিনিস আমার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল। তখন গভীর রাত, বাইরে দেখলাম ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। জানলার কোনো একটা ফাঁকা অংশ থেকে একটা ঠান্ডা জলো বাতাস এসে হ্যারিকেনের আলোটা নিভিয়ে দেয়। গোটা ঘরকে নিকষ কালো অন্ধকার গ্রাস করেছে। খুব করে একটা কাশির শব্দ হয়। শব্দটা একদমই আলাদা, মানে ধরুন স্ত্রী কণ্ঠ আর পুরুষ কণ্ঠ যদি একসাথে মিলে কেশে ওঠে তাহলে ঠিক এরকম কাশির আওয়াজ আসে। বেটি আমার পাশে শুয়ে ঘুমোচ্ছিল। প্রথমে ভাবলাম ওই কেশেছে। কিছুক্ষণ পর আবার সেই একই আওয়াজ। এবার একটু নড়ে চড়ে বসি। বেটি ঘুমোচ্ছে আমার বাঁ দিকে, আর কাশির আওয়াজ শুনলাম দরজার কাছ থেকে। বিছানার উপর উঠে বসতেই দরজার ফাঁক থেকে একটা লাল আলো দেখতে পেলাম, অর্থাৎ আলোর উৎস বাইরে থেকে। একটু ভয় পেলাম। পাশে দেশলাইয়ের বাক্স থেকে একটা কাঠি বার করে হ্যারিকেনটা জ্বালানোর চেষ্টা করলাম। কোনো মতেই আলো জ্বালাতে পারলাম না। দরজার বাইরে থেকে লাল আলোটা তখন ঘরের ভিতরে এসে ঢুকেছে। আরও একটা কাঠি জ্বালানোর চেষ্টা করি। কাঠিটা একবার জ্বলেই তৎক্ষণাৎ নিভে যায়। আর সেই মুহূর্তের ব্যবধানে কাঠের সামান্য হলুদ আলোয় ঘরের উপরের দিকটা চোখ চলে যায়। দেখি একটা নারী শরীর, যার হাতগুলো উপরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাগানো বাঁশগুলোর একটায় হাত লাগিয়ে ঝুলছে। আমি ভয় চিৎকার করে উঠি, আর সঙ্গে সঙ্গে নারী শরীরটাও বাতাসে মিলিয়ে যায়। মেয়েটা জেগে ওঠে। সেও যেন আমার চিৎকারে হতভম্ব হয়ে যায়। সেই রাতটা আর ঘুম হয়নি। পরদিন সকালে সূর্যের হলুদ আলোটা এসে ঘরে লাগতেই এবং তার সংস্পর্শে আসতেই রাতের জমে থাকা সেই ভয় আর সেই মূর্তির আবির্ভাব যেন কিছুটা কমল। মনে মনে ভাবলাম, সেদিন ভোরবেলার সেই ঘটনাটাই হয়তো মনের মধ্যে গেঁথে গিয়েছিল। তাই হয়তো রাতের বেলা কোনো দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠেছিলাম। এর দিন দুই পরের কথা। সেদিন অমাবস্যা ছিল। বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এমনিতেই কয়েকদিন ধরে যা মানসিক চাপ যাচ্ছে, তাতে রাত জাগাটা খুব একটা ঠিক নয়। মাঝরাত একটা খুব মৃদু কান্নার আওয়াজ কানে এলো। আওয়াজটা বেশ চাপা। কোনো বন্ধ ঘরের ভিতর থেকে যদি কেউ কাঁদে, অনেকটা সেই রকম। আমি প্রথমটা বিশেষ কানে তুলিনি, তবে আমার মেয়েও একটা সময় বলে ওঠে, বাবা, একজনের কান্নার শব্দ আসছে না? কেউ কি কাঁদছে? কেউ যেন করুণ স্বরে বারবার তাকে কিছু খেতে দিতে বলছে। খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি আমি, খেতে দাও, দাও না খেতে, আমার খুব খিদে পেয়েছে। এই মুহূর্তে ঘরে কে আসবে? আওয়াজটা আসছে কোথা থেকে? মনে মনে এইসব কথাই ভেবে চলেছি। হঠাৎ দেখি পাশে আমার মেয়েটা নেই। বুকটা ধড়াস করে উঠল। এদিকে সেই মেয়ের কান্নাও বাড়ছে। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিতেই গোটা ঘরে এক হলুদ আলোর রেখা ছড়িয়ে পড়ে। দেখি দরজার কোণে দাঁড়িয়ে আছে আমার মেয়েটা। ও কিভাবে ওখানে গেল এই কথাই ভাবছি। এমন সময় দেখি আমার ঘাড়ের উপর যেন কেউ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। গা হাত পা সব ঠান্ডা হয়ে এলো আমার। আমার মেয়ে কি ভয়ানক দৃষ্টিতে আমার পেছন দিকে তাকিয়ে আছে তা দেখেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল।
ঘাড় ঘুরিয়ে পিছনে তাকানোর মতো ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। একটা অপার্থিব গলার আওয়াজ স্পষ্ট শুনতে পেলাম আমার ঘাড়ের দিক থেকে। কেউ যেন ভাঙা স্ত্রী পুরুষ মিশ্রিত গলায় বলছে, আর কতদিন কিছু না খেয়ে আমাকে বেঁধে রাখবি এখানে? আমাকে মুক্তি দে, না হলে সব ছাড়খাড় করে দেব তোদের। তবে হ্যাঁ, তোর মেয়ের কচি মাংস খেলে আমার খিদে কমে যাবে। লোকটা একেবারে এতটা বলে একটু থামলো। বাইরে ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে। আমি উঠে বসে এক মনে কথাগুলো শুনে চলেছি। লোকটা আবার বলে উঠল, সেদিন রাত থেকেই মেয়েটার মতিগতি, কথাবার্তার ধরন সব পাল্টে যায়। ঘটনাটা যে কোনো মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে তা ভেবেই আমার বুকটা কেঁপে ওঠে। এরপর থেকে রাত্রে ঘরে ঘুমোতেই ভয় করত। কী কারণে বা কিসের জন্য এই ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে তা আমার মোটেই বোধগম্য হচ্ছিল না। টানা 3 দিন আর কোনো সমস্যা হয়নি। একদিন হঠাৎ করে দুপুরের দিকে দেখি আমার মেয়ে উপরের ঘরখানা খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। মেরুদণ্ড দিয়ে একটা অস্বাভাবিক মোচড় দিয়ে ওঠে। যে দরজা এত দিন বন্ধ ছিল সেই দরজা কিভাবে খুলছে? রিমি সিঁড়ি দিয়ে একটা ছড়া বলতে বলতে এগিয়ে আসছে। রক্ত ভাণ্ড পড়লে পায়ে লাগবে যে গো জ্বালা, সেই রক্ত লাগলে গায়ে জুড়বে আমার জ্বালা। এই বন্ধনের মাঝে আর পারছি না কো থাকতে, চোখ মেলে দেখবে এবার কাকিনিকে আসতে। নিপেনের শেষ লাইনটাই আমার মনের মধ্যে কিছুটা ধোঁয়াশা দূর করে। মনে মনে এইরকমই কিছু একটা আন্দাজ আমি করেছিলাম বটে, তবে নিশ্চিন্ত ছিলাম না। নিপেন আবার শুরু করলো তার কাহিনী। মেয়ে নেমে আসতেই তাকে জিজ্ঞাসা করি সে কিভাবে বন্ধ দরজা ভেদ করে উপরে উঠল, আর কেনই বা উঠল। বললে বিশ্বাস করবেন না বাবা, ওর সেই ক্রূর দৃষ্টি, সেই নিষ্ঠুর হাসি আমার একেবারে অচেনা লাগলো। মুখে সেই একই ছড়া বলে বলে বাইরে বেরিয়ে গেল রিমি। কি মনে হতে আমি ওপরে উঠে গেলাম এটা দেখতে যে ওপরের ঘরে ঠিক কি আছে। এটা নিশ্চিত ছিলাম যে কিছু না কিছু ওই একতলার ঘরের মধ্যে বাসা বেঁধে আছে, যা সাধারণ কিছু নয়। দরজাটা বন্ধ ছিল, মানে শিকল তোলা ছিল। শিকল নামিয়ে একটু চাপ দিতেই ঘড় ঘড় শব্দ করে পুরনো দরজাটা খুলে গেল। ঘরের ভিতরে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রবল শীতল এক অনুভূতি বারে বারে আঘাত করছে আমার দেহের সর্বত্র। ঢোকা নিরাপদ নয় ভেবেই ফিরে যাব, এমন সময় দেখি আমার ধুতির অগ্রভাগ দরজার খাঁজে আটকে গিয়েছে। হাতটা সামনে বাড়িয়ে সেটা খুলতে যাব, এমন সময় দরজার অপর দিক থেকে ওই ঘরের নির্জন বাসিন্দা আমার হাতটা চেপে ধরে। একটা একটা কালো কুচকুচে হাত, আর হাতের চারপাশে জিভের মতো একটা কিছু বেরিয়ে আছে। চোখ বুঝে ইষ্টমন্ত্র জপ করতে শুরু করি। কিছুক্ষণের মধ্যেই অনুভব করি হাতের চাপটা হালকা হয়ে আসছে। তৎক্ষণাৎ নিচে নেমে আসি, সিঁড়ির দরজা বন্ধ করে দিই। এরপর মাঝে মাঝেই আমার মেয়েটা দরজা খুলে উপরে উঠে যেত। কিভাবে যেত, কেন যেত, তা আমি আজ পর্যন্ত জানতে পারিনি। আমি শুধু এটাই জানি ঠাকুরমশাই, ওই ঘরে একটা ভয়ঙ্কর কিছু আছে। আপনি বাঁচান আমায় ঠাকুরমশাই, বাঁচান। নিপেন আমার হাত দুটো ধরে অঝরে কাঁদতে থাকে। সমস্ত ব্যাপারটা কিছুটা হলেও আমি বুঝতে পেরেছি।
নিপেনকে বললাম, দেখো নিপেন, ওই ঘরে কাকিনীর উদ্ভব হয়েছে। আগে কাকিনি মানে? লোকটার চোখে মুখে একটু আগে মিলিয়ে যাওয়া সেই পুরনো প্রগাঢ় ভয়ের ছাপটা আবার ফিরে এসেছে। একটু বিচলিতও দেখাচ্ছে তাকে। বাইরের বৃষ্টিটা একটু ধরেছে, তবে সনসন করে বাতাস বইছে। আমি বললাম, কাকিনী, হাকিনী, ডাকিনী, লাকিনী এসবই হলো এক প্রকার ভয়ানক ক্ষমতা। প্রেত, পিশাচ বা কখনো সুন্দরী রূপেও এরা আসতে পারে যে কারোর জীবনে। এদের তুমি অপশক্তিও বলতে পারবে না, আবার শুভ শক্তিও বলতে পারবে না। তবে এদের ব্যাপারে বলার আগে জানতে হবে কুলকুণ্ডলিনী বিষয়ে। এর তলায় যে মূলাধার চক্র আছে, অর্থাৎ যে গুহ্যদ্বার আছে, এর কিছুটা ওপরেই ত্রিকোণ শক্তি আছে। আগমতন্ত্র অনুসারে এই বিশেষ জায়গাতে স্তরে স্তরে কিছু বিদ্যা আছে। যেমন তো বললাম, ডাকিনী বিদ্যা, হাকিনী বিদ্যা, লাকিনী বিদ্যা। বিশেষ কয়েকটা চক্রে বা অবস্থানে এই শক্তিগুলি বিরাজমান। অনাহত চক্রে এই কাকিনী শক্তি রয়েছে। তন্ত্রশক্তির মাধ্যমে ওই চক্রে অবস্থানকারী শক্তিকে জাগিয়ে অসাধ্য সাধন করা যায়। তবে এই প্রতিটা শক্তি জাগিয়ে তোলা গেলেও এদের নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন। সঠিক উপাসনা, ভোগ ও মন্ত্র বলে এদের নিয়ন্ত্রণ করা যায়। এগুলোর মধ্যে কোনো একটা বিচ্যুতি ঘটলে তারা স্বাধীন হয়ে পড়ে। তখন তাদের সামলানো কিন্তু খুবই কষ্টসাধ্য। তাহলে এখন উপায় বাবা? উপায় উপায় এখানে তো বলা যাবে না। আগে তোমার ঘরে গিয়ে সব কিছু ভালো করে বুঝতে হবে আমাকে। তারপর যদি কিছু উপায় বেরিয়ে আসে তখন দেখা যাবে। বাইরে বৃষ্টি অনেক আগেই থেমে গিয়েছে। মেঘের মৃদু গর্জন শোনা যাচ্ছে। নিপেন আমার দিকে তাকিয়ে বলল, বাবা, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ বলো না। আপনি কি এক্ষুনি একবার যেতে পারবেন? মেয়েটাকে আমার এক যজমানের বাড়িতে রেখে এসেছি, তার জন্য খুব চিন্তা হচ্ছে। আপনি এখন গেলে তবে হয়তো একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারবো। আমি জানতাম নিপেন এই কথাটাই বলবে, তাই আমার ওখানে যাওয়াতে যদি ওর একটু চিন্তার উপশম হয় তাহলে তাই হোক। বেশ, তবে চলো। নিপেনের সাথে গ্রামের কাঁচা রাস্তা পথ ধরে হেঁটে চলেছি। রাস্তার কিছু জায়গায় জল জমে রয়েছে। পথের দুধারে মাথা নত করে গাছের দল যেন আমাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে তাদের গ্রামে। আকাশে তখনও ছেঁড়া ছেঁড়া কালো মেঘের দল ভেসে বেড়াচ্ছে। এতক্ষণ যে পাখিগুলো গাছের আড়ালে মুখ লুকিয়েছিল তারা আবার ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। নিপেনের গ্রামের পথে চলেছি। কিছুটা যাওয়ার পর একটা অদ্ভুত চেনা অস্বস্তি আমাকে আঁকড়ে ধরল। এই অনুভূতির সাথে আমি পূর্ব পরিচিত। গ্রামের জমিদার বাড়ি পেরিয়ে রাস্তার শেষ বাঁকে নিপেনের ঘর দেখতে পেলাম। না, শুধু বাড়ি নয়, সেই চেনা রাক্ষসে মুখ আর গায়ে কাঁটা দেওয়া বিভৎস শরীরের অধিকারিণীকেও আমি দেখতে পেলাম। আরও একটু কাছে যেতে একতলার ঘরটা বেশ চোখে পড়ল আমার। জানালাটা মৃদু ক্যাঁচ শব্দে খুলে গেল, যেন ভেতরের কেউ নবাগত অতিথিকে দেখার জন্য জানলার পাল্লাখানা খুলেছে। আরও একটা বিষয় যেটা ওখানে গিয়ে আমি বুঝতে পারলাম, সেটা হলো ঘরটার উপরে বা আশেপাশে কোনো পাখির অস্তিত্ব নেই। এমনকি কোনো গাছপালাও বিশেষ চোখে পড়ল না। সদর দরজার কাছে আসতেই একটা দমকা বাতাসের ঝাপটা উপরের বন্ধ ঘর থেকে এসে আমার উপর আছড়ে পড়ল। সে ঘরের বাসিন্দা চাইছে না আমি ঘরের ভিতরে ঢুকি। নিপেন ঘরের ভেতরে ঢুকে
হাত ধোয়ার জল নিয়ে এলো। হাত পা ধুয়ে ভেতরে ঢুকলাম। একটা প্রচণ্ড ক্ষমতার অবস্থান এই ঘরে যে আছে তা বেশ টের পাওয়া যাচ্ছে। ভেতরে ঢুকে নিপেনের বিছিয়ে দেওয়া মাদুরের উপর বসে বাইরের দিকে তাকিয়ে আছি। এমন সময় দেখি আমার ডান দিকে কেউ দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আমার ডান বাহুতে। চোখ ঘুরিয়ে দেখি একটি বাচ্চা মেয়ে। নিপেন বাইরে ছিল। বাচ্চা মেয়েটির দিকে ভীত দৃষ্টি রেখে ঘরের ভেতরে ঢুকে তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে রিমি, তুই 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 তো অজয় চ্যাটার্জিদের বাড়িতে ছিলি। তুই কিভাবে ঘরে এলি? মেয়েটার মুখটা বড় অদ্ভুত লাগলো। বিশেষ করে চোখের দিকে তাকাতে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে মেয়েটা ঘুমিয়ে আছে আর অন্য কারোর দ্বারা সে পরিচালিত হচ্ছে। আমি তো ঘরের মধ্যেই ছিলাম, চোখে কি দেখতে পাও না? নিপেন লজ্জা আর ভয় মেশানো চোখে আমার দিকে তাকালো। আমি বললাম, নিপেন, কয়েকটা তুলসী পাতা, 3টে লেবু আর 3টে লঙ্কা জোগাড় করে নিতে পারবে এক্ষুনি? নিপেন প্রথমে একটু অবাক হলেও পরে বিস্ময়ের ভাব কাটিয়ে বাইরে গিয়ে তুলসী পাতা আর লেবু লঙ্কা জোগাড় করে দিল। তুলসী পাতাগুলো হাতে নিয়ে তার সাথে আমার পুঁটুলি থেকে কিছুটা আমার আরাধ্যা দেবীর পায়ের ফুল আর সদ্য অঙ্কুরিত রক্তকরবী গাছের কাণ্ডের দিকে 2টি পাতা একত্রিত করে গুরুর নাম নিয়ে মেয়েটাকে চেপে ধরে খাইয়ে দিলাম। মেয়েটা নেতিয়ে পড়ল আমার কোলে। নিপেনকে বললাম, যাও, ওকে বিছানায় শুইয়ে দাও। আর শোনো, তোমার কোনো গীতার বই আছে? হ্যাঁ বাবা, আছে। আচ্ছা বেশ, একটা গীতার বই নিয়ে সেটাকে মাথায় ঠেকিয়ে 3 বার ইষ্টনমন্ত্র জপ করে মেয়ের মঙ্গল কামনা করে বইটিকে ওর বালিশের তলায় রেখে দাও। যাও। আমার কথা মতো নিপেন সব কিছুই করলো। এবার হাতের লেবু আর লঙ্কাগুলো নিয়ে সেগুলিকে একটা বিশেষ লাল মন্ত্রপুত সুতোয় বেঁধে তার সাথে গৃহবন্ধন মন্ত্র পড়ে ঝুলিয়ে দিলাম নিপেনের মেয়ে যে ঘরে শুয়েছিল সেই ঘরের সামনে। নিপেন ভয়ার্ত কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলো, বাবা, মেয়েটার কি হয়েছিল? তোমার মেয়েকে কাকিনী নিজের খাদ্যের উৎস খোঁজার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল। বশীভূত করে ফেলেছিল তোমার মেয়েকে। আমি সব ঠিক করে দিয়েছি। তোমার গায়ে পৈতে ছিল, তাই কাকিনী তোমার কিছু ক্ষতি করতে পারেনি, বরং তোমার বদলে ও সবচেয়ে সহজ শিকারকেই বসে এনেছিল। আর সেই শিকার হলো তোমার মেয়ে রিমি। তাই প্রথমে ওকে সেই বন্ধন থেকে বের করে আনি, তারপর তোমার শোবার ঘরখানাকে বেঁধে দিই। ফলে কাকিনী এখন তোমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। প্রায় সন্ধ্যা যখন হতে যায় নিপেন রান্না চাপিয়ে দেয়। সেদ্ধ ভাতের গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। রান্না বান্না হলে নিপেন আর আমি রাতের খাবার খেয়ে নিই। রিমির ঘরে ঢুকে নিপেন তাকে খাইয়ে দিয়েছে। সেও ঘুম চোখে 2খানি ভাত খেয়ে আবার শুয়ে পড়েছে। একটা ব্যাপার ভাবতে বেশ অবাক লাগছিল আমার। আমি যে ঘরে ঢুকলাম, রিমিকে ঠিক করে দিলাম, এতক্ষণ আছি এখানে, কিন্তু কোনো সমস্যা তো হচ্ছে না। ওপরের ঘর থেকেও কোনো শব্দ নেই। সব কিছু যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। বাইরে থেকে কোনো পোকামাকড়ের আওয়াজ বলো বা রাত জাগা পাখির ডাক, কোনো কিছুই কানে আসছে না। আগাম কোনো ঝড়ের সতর্কতা কি জানান দিচ্ছে এই নীরব প্রকৃতি? কিছুক্ষণ পরেই শুতে গেলাম। নিচের তলার আরো একটা ঘর ফাঁকা ছিল। নিপেন সেই ঘরখানাকে পরিষ্কার করে রেখেছে, মোটা করে বিছানাও করে দিয়েছে। সাদা ধবধবে চাদরের উপর মাথা দিতেই ঘুম নেমে আসে আমার 2 চোখ জুড়ে। জানালাটা খোলা ছিল। বাইরে থেকে একটা
বন্য হাওয়া এসে বেশ আরামদায়ক অনুভূতির সূচনা করেছে। রাত তখন প্রায় দ্বিপ্রহর হবে। দরজার বাইরে থেকে একটা মৃদু কান্নার শব্দ আসছে। প্রথমটা মনের ভুল ভাবলাম, কিন্তু আওয়াজটা আরো এক ধাপ বাড়ল এবং সেই আওয়াজ এসে থামল আমার ঘরের দরজার একেবারে সামনে। মনের মধ্যে চাপা উত্তেজনা আবার রাগের অবস্থায় ফিরে এলো। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ। তাহলে কি রিমি জেগে উঠেছে? ঘুমানোর সময় তো বেশি খায়নি, তাহলে হয়তো এখন খাওয়ার জন্য কাঁদছে। তবে একটা ব্যাপার আমার বড়ই আলাদা লাগলো, যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে সেটা অনেকটা পুরুষ আর মহিলা কণ্ঠের মিলিত শব্দ। দরজার বাইরে একটা লাল আলোর বর্ণচ্ছটা আমার চোখে পড়ল। ধীরে ধীরে বাচ্চা মেয়ের কান্নার আওয়াজটা একদম থেমে গেল। তার জায়গায় একটা তীক্ষ্ণ খসখসে গলায় আমি শুনতে পেলাম কেউ একটা ছড়া বলে চলেছে। রক্ত ভাণ্ড পড়লে পায়ে লাগবে যে গোছালা, সেই রক্ত লাগলে গায়ে জুড়বে আমার জ্বালা। এই বন্ধনের মাঝে আর পারছি না কো থাকতে, চোখ মেলে দেখবে এবার কাকি নেকে আসতে। এর মানেটা খুব সহজ। এতদিন ধরে জমে থাকা খিদেটা কিছুটা উপশম করত নিপেনের মেয়ে। বাইরে থেকে মাছ, মাংস আর উচ্ছিষ্ট এনে দিত রিমিকে। আজকে না পাওয়ায় সে নেমে এসেছে। দরজাটা নড়ে উঠল। বাইরে থেকে কেউ ধাক্কা দিচ্ছে। একবার, দুবার, তিনবার। এবার আর থাকতে না পেরে দরজাটা খুলতে যাব এমন সময় দেখি সেটা আপনা থেকেই খুলে গেল। একটা একটা গা ছমছমে গোষ্ঠীবদ্ধ অনুভূতি এসে বিদ্ধ করলো আমাকে। বাইরেটাতে একটা লাল আলো মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে চারিদিকে। আনাচে কানাচে একটা আতঙ্কের শীতল বাতাস ঘূর্ণির ন্যায় পাক খেতে খেতে মাঝে এসে জড়ো হচ্ছে। হঠাৎ উঠোনের মাঝে একটা অগ্নিশিখার উদ্ভব হলো। কিন্তু কিন্তু এ কি? এ যে রিমি! হ্যাঁ হ্যাঁ, ঘরের বাইরে বেরোলো কিভাবে? হ্যাঁ, নিপেনকেও তো দেখছি না কোথাও। তাহলে মেয়েটাকে একলা বাইরে বার করে দিয়ে সে কি নিজে ঘরের মধ্যে আছে? একটু রাগ হলো ওর ওপর। অগ্নিশিখা জ্বলে উঠতেই একটা হলুদ আলোর বৃত্ত সৃষ্টি হলো উঠোনের চারিদিকে। ঘুম চোখে আয় আয়, দুটি হাত আগে আয়, মরে তোর প্রাণ যায়। রক্ত মোর লাগলে গায়ে জুড়বে আমার জ্বালা। এই বন্ধনের মাঝে আর পারছি না কো থাকতে, চোখ মেলে দেখবে এবার কাকিনিকে আসতে। রিমি কর্তৃক প্রজ্বলিত হলুদ আগুনের শিখা ধীরে ধীরে কালো হতে থাকলো। এবার সেই অগ্নিশিখা থেকে আরো লাল এক প্রকার আলোর রেখা চারিদিকে ছড়িয়ে পড়ল। একটা বড় রক্তাভ বৃত্ত বাতাসে ভেসে উঠল। আমি 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 নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তীব্র খিনখিনে একটা হাসির আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছে আমার। উফ! ওহ! সেই বৃত্তের ভেতরে এক বিরাট মহাশূন্য উন্মুক্ত হয়েছে। সেই শূন্যের কালো আলোটা যেন গিলে ফেলবে সমস্ত পৃথিবীটাকে। ইতিমধ্যে রিমির দেহটা উঠে দাঁড়িয়েছে। আমার দিকে তাকিয়ে একটা প্রবল ক্রূর দৃষ্টি সে নিক্ষেপ করল। তারপর আবার সেই মহাশূন্যের দিকে তাকিয়ে সে বলে উঠল,
নেমে আয় তোরা, আজ তোদের খিদে মেটা। নেমে আয়, হাকিনি, ডাকিনি, লাকিনি, পিশাচিনি, সবাই নেমে আয়। অন্ধকারের নরক থেকে বেরিয়ে এসে আমার কাছে আয়। বৃত্তটা আরো বড় হলো। মনে হলো সেখান থেকে অপরিসীম অগন্তি প্রেতের দল এক্ষুনি নেমে এসে ধ্বংস করে দেবে মানব সত্তার শেষ চিহ্নটুকুকে। চারপাশ থেকে তীব্র কাকের ডাক শুনতে পেলাম। হাজার হাজার মোড়া কাক কোনো মৃত জগতের শেষ প্রান্ত থেকে বেরিয়ে এসে যেন সেই বৃত্তের চারপাশে ঘুরতে লাগলো। উহ, সেই কর্কশ ডাক যেন কান ঝালাপালা করে দেবে। সেই ডাক কি কোনো আমন্ত্রণ? প্রেতের দলকে ইহজগতে আনার জন্য কাকের দল ক্রমাগত ডেকে চলেছে। কাকগুলোর চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে। একটা দুটো ধীরে ধীরে কত শত কালো লিকলিকে শরীর সেই বিশাল শূন্যের ভেতর থেকে বেরিয়ে এসে রিমির শরীরের দিকে এগোচ্ছে। এই আওয়াজ কি নিপেন শুনতে পাচ্ছে না, নাকি শুনেও ইচ্ছে করে ঘরের ভেতরে লুকিয়ে আছে? বিশাল দেহি সেই সব মূর্তিগুলোকে দেখলেই যেন বুকের রক্ত জল হয়ে যায়। ইতিমধ্যেই চারপাশে এক তীব্র শীতল আবহাওয়ার জাল বিস্তার করা শুরু হয়েছে। প্রেত শরীর থেকে নির্গত তীব্র চামড়া পোড়া গন্ধে ভরে গেছে সব কিছু। হঠাৎ দেখলাম তাদের গতির অভিমুখ পরিবর্তিত হয়েছে, আর সেই মুখ এখন আমার দিকে নিবদ্ধ। সকলের মুখের অভিব্যক্তি ক্রমাগত পাল্টে যাচ্ছে। একটা কুটিল হাসির রেখা দেখা যাচ্ছে সকলের মুখে। এদিকে কাকের দল প্রলয় সৃষ্টি করেছে তাদের বিকট ডাকের মাধ্যমে। এখন তারা আমার মাথার উপর এসে বৃত্তাকারে ঘুরে চলেছে। কি আমি যে মন্ত্র উচ্চারণ করতে পারছি না। এ তো সম্ভব নয়। তাহলে কিভাবে? পিছিয়ে ঘরের মধ্যে ঢুকে আসার চেষ্টা করলাম। দরজায় পা আটকে হোঁচট খেয়ে পড়লাম মাটির উপর। হাতের কনুইটা ঢুকে গেল দরজায়। একটা প্রবল যন্ত্রণার অনুভূতি এসেও যেন মিলিয়ে গেল আমার শরীরের মধ্যে। এই মুহূর্তে যেন কোনো অনুভূতি আর স্পর্শ অনুভব করতে পারছি না। যে জায়গাটায় পড়ে গেলাম সেই জায়গায় হাত দিতেই হাতে চ্যাটচ্যাটে কিছু একটা লাগলো। দেখি এক রাশ রক্ত মুহূর্তের ব্যবধানে গোটা ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে। তা সামনে আগত সেই কালো প্রেতের দল একটি দেহে সঞ্চারিত হয়ে অতি গায়ে এক বিভৎস মূর্তিতে পরিণত হয়েছে। ধীরে ধীরে তীক্ষ্ণ নখযুক্ত সেটার হাত আমার দিকে আসতেই। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই কি বলছেন এসব? কি হলো আপনার? আমি তো ধড়পড় করে উঠে পড়লাম। দেখলাম নিপেন আমায় ডাকছে। বাইরে সূর্য উঠে গিয়েছে অনেকক্ষণ। পাখির ডাকও শোনা যাচ্ছে। সূর্যের আলোটা জানালার মধ্যে দিয়ে এসে তেচড়া করে পড়ছে আমারই গায়ের উপর। বুকের ধুকপুকুনির আওয়াজটা এখনো শুনতে পাচ্ছি আমি। গোটা শরীর ঘামে ভিজে গিয়েছে। কপালের রগ দুটো দপদপ করছে। নিপেনকে আশ্বস্ত করে বললাম, না 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 না, কিছু হয়নি। ওই একটা খারাপ স্বপ্ন দেখলাম আর কি। আসলে তোমার কথাগুলোই ভাবছিলাম তো, তাই আর কি। আচ্ছা, তোমার মেয়ে কোথায়? সে তো অনেকক্ষণ উঠে পড়েছে বাবা। আপনার আশীর্বাদেই সে এখন একদম সুস্থ। আগের সেই রিমি আবার ঠিক হয়ে গেছে ঠাকুরমশাই। আচ্ছা বাবা, আমি এখন ঘরদোরগুলো পরিষ্কার করে স্নানটা সেরে আসি, কেমন? নিপেন চলে গেল। এদিকে আমার কপালে চিন্তার ভাঁজটা আরো বাড়ল। কাল রাতের সেই সব দৃশ্য কিভাবে স্বপ্ন হতে পারে? রিমির দেহে সেই মহাশূন্য থেকে আগত ঘন কালো প্রেতের দল
একসাথে জড়ো হয়ে যে ভীষণ রূপ ধারণ করেছিল, সেই অতিকায় দেহ তার হাত বাড়িয়ে আমার গলা ধরতে আসছিল। আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যায়। কিছু কি অঘটন ঘটল? কোনো বাঁধন কি আলগা হয়ে গেল? যে মহাশক্তির শূন্য গর্ভ উন্মুক্ত হয়েছিল, সেখান থেকে সেই মেয়েটি হাঁকেনি, ডাকেনি, আরও অনেক শক্তিকেই তো আবাহন করল। কিন্তু কেন? বাইরে বেরিয়ে হাত মুখ ধুয়ে উঠোনে এসে বসলাম। বাইরে বেরোতেই মাথাটা একটু শান্ত হলো। এদিকে নিপেন স্নান সেরে ঘরে এলো। ভাবলাম ওকে কাল রাতের ঘটনাগুলো কিছুই বলবো না, এমনিতেই ভয় পেয়ে আছে। তারপর গতকালের ঘটনাগুলো শুনলে হয়তো মানসিকভাবে ভেঙে পড়বে। কিন্তু কাল রাতের এত সব আওয়াজ কি নিপেন কিছুই শুনতে পাইনি? বাটিতে করে দুটি মুড়ি আর বাতাসা দিল নিপেন। তারপর বলল, জানেন বাবা, কাল রাতে অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমিয়েছি। আপনি সত্যি মহাপুরুষ। আপনার জন্যই এতদিন পর অনেক শান্তি অনুভব করছি। মনে মনে একটা ব্যঙ্গের হাসি আসলাম। বিপদ যে কত বড় তার একটা ছোট্ট আন্দাজ আমি কাল রাতেই পেয়েছি। এখন প্রশ্ন হলো, আমি তো রিমিকে সেই বাঁধন থেকে বের করে স্বাভাবিক করে দিয়েছিলাম। কোনো অপশক্তি তো তাকে ছুঁতে পারবে না। তাহলে কাকিনি কিভাবে রিমির শরীর নিতে পারছে? ভাবাচ্ছিল আমাকে ঘটনাটা, খুব ভাবাচ্ছিল। সেদিন সারা দুপুর ঘরের মধ্যে কোনো সমস্যা হয়নি। তবে রাতের দিকে আমরা যখন ঘুমোতে যাব, তখন একটা বড় ঘটনা এসে টোকা দেয় নিপেনের ঘরের সদর দরজায়। একটি বৃদ্ধ লোক নিপেনকে ডাকতে এসেছিল। প্রচণ্ড কাঁদতে কাঁদতে সে বলে তার ছেলেকে কে যেন মেরে ফেলেছে। এদিকে রাতও অনেক হয়েছে। আর তাছাড়া একজন বৃদ্ধ যখন কেঁদে কেঁদে ছেলের মৃত্যু সংবাদ দিতে এসেছে, তখন তো তার সাথে যাওয়া খুবই জরুরি। কিন্তু এদিকে নিপেনের মেয়েকে তো বাইরে বের করা চলবে না। তাই ঠিক করা হলো আমি যাব, আর ওদের দুজনকেই গাত্রবন্ধন মন্ত্র পড়ে বেঁধে দেব। যেরকম কথা সেরকম কাজ। আমি বৃদ্ধর সাথে গেলাম। তার ছেলের মৃতদেহটা বড় অদ্ভুত লাগলো। মনে হলো যেন অনেক জান্তব আঘাতে সে মারা গেছে। একাধিক পশু তার দেহকে খুবলে খুবলে খেয়েছে। গভীর রাতে গ্রামের দিকে কেউ বেরোতে চায় না বাইরে। এদিকে দেহকে সৎকারও করতে হবে। আমি, ছেলেটার বাবা ও আরও দুজন গ্রামবাসী মিলে অনেক কষ্টে ছেলেটার দেহ সৎকার করে ঘরে ফিরে এলাম। নিপেন ভাত রেঁধেই রেখেছিল, তাই খেয়ে ঘুমোতে গেলাম। রাতে ওপরের ঘর থেকে কয়েকবার রিমির গলার আওয়াজ পেয়েছিলাম। আমি কতটা সঠিক শুনতে পেয়েছিলাম তা জানি না, তবে আওয়াজটা যে ওরই তা আমি নিশ্চিত। হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে ঘরের বাইরে বেরিয়ে এলাম। সিঁড়ির দরজার দিকে এগিয়ে গেলাম। শেকলটা আপনা থেকেই পড়ে গেল। ভেতরের অদৃশ্য কোনো ক্ষমতা যেন দরজা খুলে আমাকে ওপরে আসার আহ্বান জানালো। একতলার ডান দিকের ঘরটা থেকে সেই আগের দিনের মতো লাল আলোর আভা দেখা যাচ্ছে। তাহলে কি পুরনো সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আবার ঘটবে আজকে? মাথায় এক রাশ প্রশ্ন নিয়ে ধীরে ধীরে উপরে উঠে গেলাম। ভিন্ন একটা শক্তি যে আমারই সাথে বা আমার আশেপাশেই রয়েছে তা বেশ টের পাচ্ছি। সামনের দরজাটা খুলতেই এক রাশ কালো অন্ধকার ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমি ভেতরে ঢুকলাম। সমস্ত ঘরে একটা বিশ্রী চামড়া পোড়া গন্ধ ছড়িয়ে আছে। তবে আমার থেকে অনতি দূরে একটি মেয়েকে হঠাৎ চোখে পড়ল। একটা ঠান্ডা হাড় হিম করা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নিচে নেমে গেল। হাঁটু মুড়ে মেয়েটা বসে রয়েছে। মাথাটা হাঁটুর মধ্যে গুঁজে
সামনে পেছনে দুলে চলেছে ক্রমাগত। বিড়বিড় করে কিছু বলছে যেন। আরও একটু সামনে এগিয়ে গেলাম। বললাম, কে কে তুমি? আমি তো কিছু করিনি। ওই তান্ত্রিক আমাকে এই ঘরে জাগিয়ে তুলেছিল। তার সঞ্চিত সম্পদ আমি পাহারা দিতাম অফুরন্ত শক্তি দিয়ে। আমি তাকে সকল গুচ্ছতন্ত্র শক্তি সঞ্চয়ে সাহায্য করেছি। প্রতি অমাবস্যায় গ্রামের কোনো না কোনো ঘরের মানুষকে ভোগ হিসেবে আমাকে দিত। একদিন সেই তান্ত্রিক আমাকে ঘরে আটকে রেখে বাইরে চলে যায়। ঘটনাচক্রে বাঘের হাতে প্রাণ গিয়েছে তার। ফলে তারপর থেকে আর কেউ আমায় মুক্তি দেয়নি, কোনো ভোগও দেয়নি। এবার তো আমার পালা। আর কতদিন এই ঘরে থাকবো? এবার তো আমি বেছে বেছে সবাইকে মারবো, কাউকে ছাড়বো না। একজন তান্ত্রিকের মূর্খামির জন্য কেন তুই সবাইকে মারবি বল? সাথে সাথে একটা রক্ত জল করা আওয়াজ এসে উত্তর দিল, আমি তোকে চিনি না, তুই চলে যা, চলে যা, চলে যা। একটা তীব্র বাতাসের ঝলকানি উৎপত্তি হয়ে জানলা দিয়ে বাইরে চলে গেল। তাহলে কি এবার গ্রামের মানুষের পালা? তাদের কি এবার নিজেদের জীবন দিয়ে কাকিনীকে শান্ত করতে হবে? না, কিছুতেই না। আমি রুদ্রাদিত্য তান্ত্রিক। নিজের জীবন থাকতে আমি এই জিনিসটা মেনে নেব না। কিছু একটা আমাকে করতেই হবে। পরের দিন দুপুরের দিকে খবর পেলাম গ্রামের জমিদারের ঘরে দুটো ভৃত্য রহস্যজনকভাবে মারা গেছে। খুবলে খুবলে নৃশংসভাবে কেউ তাদের মেরেছে। গ্রামের সবাই পরপর 3টে মৃত্যুর পর যেন আধমরা হয়ে গিয়েছে। এমনিতেই হাতে গোনা কয়েকটা পরিবার যেন তেন প্রকারে বেঁচে রয়েছে। তার উপর এইভাবে পরপর মৃত মানুষগুলোর মোড়া দেহ দেখে তাদের অবস্থা খুবই করুণ হয়ে উঠেছে। গ্রামের বাকিরা এই মৃত্যুর কারণ না জানলেও আমি তা বেশ আন্দাজ করতে পারছি। নিপেনকে আগের দিনের কোনো কথাই আমি জানাইনি, তবে আজ আমাকে কয়েকটা কথা তাকে জানাতেই হবে। বিকেলের দিকে নিপেনকে নিয়ে জমিদার বাড়িতে গেলাম। এমনিতেই আমি এই গ্রামে এসেছি তা প্রায় সকলেই জেনে গেছে। জমিদার পরিবারও তার ব্যতিক্রম নয়। জমিদার অলয় বাহাদুর আমাকে দেখেই ঘরে নিয়ে এলেন। বিস্তর জল খাবারের ব্যবস্থাও করলেন। খাবার গলা দিয়ে আমার নামলো না। যে জিনিসগুলো উপলব্ধি করেছি তারপর আর খাওয়ার কথা মাথাতেই আসছে না। হুঁকোয় টান দিতে দিতে জমিদার অলয়বাবু বললেন, কি হচ্ছে বলুন তো ঠাকুরমশাই? জানেনই তো হাতে গোনা কয়েকটা পরিবার আছে এই গ্রামে। তার উপরে প্রতিদিন কারোর না কারোর বাড়িতে কেউ না কেউ মারা যাচ্ছে। আমি তো মনে মনে জানতাম কিসের কারণে এত সব হচ্ছে, তাই এবার আমি মুখ খুললাম। বললাম, দেখুন অলয়বাবু, আমি জানি কিসের কারণে এত সব ঘটনা ঘটছে আর আপনাদের গ্রামে কাকিনীর উৎপাত কেন শুরু হয়েছে। আমি অনেক আগেই আপনাকে এসে বলবো ভেবেছিলাম, কিন্তু আপনি জমিদার মানুষ, শত কাজে ব্যস্ত থাকেন, তাই আর বলা হয়নি। কিন্তু আজ না বললেই নয়। দেখুন, মৃত্যু এরপর আরও অনেক হতে পারে। ও হ্যাঁ, আরেকটা কথা, ওই কাকিনীর উৎস হয়েছে একটি তান্ত্রিক দ্বারা, এবং তার কেন্দ্র হলো ওই নিপেনের ঘর। জমিদারের মুখে একটা আবছা ভয় হঠাৎ এসেই মিলিয়ে গেল। মানেটা খুব সহজ। আর তাছাড়া আমি এটুকু জানি যে উনি নিশ্চয়ই কিছু একটা জানেন। আমার কথাটা শুনে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কথাগুলো আমি যে বলবো সেটা হয়তো উনি আগে থেকে বুঝতে পারেননি। একটু আমতা আমতা করে উনি বললেন, দেখুন বাবা, আপনি তো অন্তর্যামী, সবই বুঝতে পেরেছেন।
আসলে আজ থেকে বেশ কয়েক বছর আগে, তখন আমি অবশ্য ছোট, বাবা জমিদারি সামলাতেন। একদিন হঠাৎ একজন তান্ত্রিক এসে আমার বাবার কাছে আশ্রয় চায়। বাবা ওই ঘরটিতে তার থাকার ব্যবস্থা করে দেন। দিন কতক পর একদিন হঠাৎ যেমন তিনি এসেছিলেন তেমনই হঠাৎ চলেও যান। তবে তারপর থেকে ধীরে ধীরে অদ্ভুত দর্শন কিছু জীব গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, আর আমার বাবাও সেই জীবের হাতে প্রাণ দেয়। বলে বিশ্বাস করবেন না বাবা, সে কি ভয়ানক রূপ। রাতে আমাদের ঘরের ছাদে এসে বসে থাকত। গোল বৃত্তাকারে কাকের দল এসে আমাদের গোটা ঘরকে ছেয়ে ফেলেছিল। সে ভয়ানক দুর্যোগ। পুরনো একটা ছড়া আমার এখনো মনে আছে বাবা। রক্ত ভাণ্ড পড়লে পায়ে লাগবে যে গোচালা, সেই রক্ত লাগলে গায়ে জুড়বে আমার চালা। এই বন্ধনের মাঝে আর পারছি না কো থাকতে, চোখ মেলে দেখবে এবার কাকিনীকে আসতে। থেমে গিয়েছিল বাবা, সব থেমে গিয়েছিল। কিন্তু আবার আবার সেই দানব জেগে উঠেছে। বাবা, বাবা আপনি আপনি কিছু একটা করুন। কাকিনীকে জাগিয়ে যখন তোলা হয়েছে তখন তার অপরিসীম খিদে মেটানো মুখের কথা নয়। তবে যেভাবে তাকে জাগিয়ে তোলা হয়েছে সেইভাবেই তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে, নইলে আরো ক্ষতি সে করবে। আমি বললাম, 10টা মোষ, 10টা ছাগল, 10টা মোরগ জোগাড় করুন, 10টা 10 রকমের মাছ, 101টা ভিন্ন গাছের পাতা নিয়ে সকালের মধ্যে নিপেনের বাড়িতে রেখে দেবেন, কেমন? আমি কাল রাতে যজ্ঞে বসবো। গ্রামের মন্দিরে যে পশু বলি করে তাকে ডেকে আনবেন। একটি হাঁড়ি কাঠের ব্যবস্থাও করে দেবেন। আপাতত এইটুকুনি করুন, তারপর আমি দেখছি। হ্যাঁ সূচক ঘাড় নাড়িয়ে অলয়বাবু সব কিছু জোগাড় করার ব্যবস্থা শুরু করলেন। পরের দিন রাতে ঘরের চারিদিকে শুনলাম মোষ আর ছাগলের বিচ্ছিরি ডাক। চারিদিকে এক মর্মান্তিক দৃশ্য যে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে তা বেশ টের পেলাম। আকাশের কালো অন্ধকার যেন আরো ঘনীভূত হচ্ছে, আগাম ঝড়ের পূর্ব লক্ষণ। যজ্ঞ শুরু হলো। কাকিনীর আকাল খিদে মিটিয়ে তাকে তার যোগ্য স্থানে ফিরিয়ে দিতে হবে। বলি কাঠের সামনে একে একে বলি দেওয়া হলো প্রাণীগুলোকে। ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম। মা গো, একটা প্রাণী জগৎকে বাঁচানোর জন্য আর একটি প্রাণী জগৎকে বলি দিতে হচ্ছে। মা ক্ষমা করো দেবী, ক্ষমা করো মা, ক্ষমা করো। চারিদিকে রক্তের ধারা বয়ে যাচ্ছে। আবার মূল মন্ত্র পাঠ শুরু হলো। কাকিনীকে ডাকলাম, আয় আয়, তুই কোথায় আছিস? চলে আয়, তোর জন্য কত খাবার রেখেছি, এসে দেখে যা। আয় আয় কাকিনী, আয়। দূর থেকে একটা লাল আলো চোখে পড়ল। ধীরে ধীরেই সেই আলোর রেখা আরো জোরালো হচ্ছে। দূর থেকে কাকের ডাক ভেসে আসছে। পাতালের অন্ধকূপ থেকে যেন কাকিনী উঠে এসে তার আদি অন্তহীন খিদে মেটাবে বলে এগিয়ে আসছে। বাতাসে বাতাসে উল্লাসের হাসি উন্মিলিত হচ্ছে। রক্তের গন্ধে ভরে উঠেছে চারিদিক। বলিকাঠের সামনে খাড়া নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটিও ভয় পালিয়ে গেল। যজ্ঞ চলছিল নিচে। বাইরে থেকে একটি অতিকায় শরীর বাতাসের বুকে পা ফেলে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল রক্তের উপর। লম্বা লকলকে জিভ দিয়ে চেটে চেটে সেই রক্তের স্বাদ গ্রহণ করছে জিভটা। তৎক্ষণাৎ উপরে উঠে গেলাম। গোটা ঘরে একটা বিশেষ মন্ত্র পড়ে একটি তরল চারিদিকে ছড়িয়ে দিলাম। ওং নৃতা শক্তাং হিরণ্ময়ে সমারোঘং শ্রীনুতাভ সরজু ভীতং সুকাগ্নং তমখনায়। ওম। মন্ত্রপাঠ শেষ হতেই স্বপ্নে দেখা সেই বিরাট মহাশূন্যের ন্যায় অন্ধকার গর্ভের সৃষ্টি হলো। আর এদিকে বাইরে থেকে প্রচণ্ড একটা কর্কশ গলা আমার কানে ভেসে এলো।
একটা লাল রঙা বাতাস যেন ধীরে ধীরে সেই শূন্য গর্ভের মধ্যে ঢুকে গেল। এক মনে গুরুর নাম আমি জপ করতে থাকলাম, যাতে সেই গর্তটা বুঝে যায়। রুদ্রাদিত্য মহারাজের চোখে যেন পুরনো কোনো আতঙ্কের আবছা ছাপ ফুটে ওঠে। বাইরে বৃষ্টির দাপট কিছুটা কমলেও একেবারে থেমে যায়নি। আমি বললাম, আচ্ছা গুরুদেব, এইসব শক্তিকে নিয়ন্ত্রণ করা এত কঠিন কেন? কয়েকটা মন্ত্র বললেই তো তারা আমাদের কেন্দ্রীভূত হয়, তাই না? গুরুদেব কিচ্ছু বললেন না, মৃদু হাসলেন কেবল। তারপর বললেন, কি বলতো, প্রকৃতির সংহারক শক্তির বিরুদ্ধে আমরা যেতে পারবো না। ঝড়, বন্যা, খরা, মহামারী, এগুলোকে আটকাতে পারবে? কাকিনিও সেরকম একটা ক্ষমতা। আমি কিন্তু তাকে মারতে পারিনি, আমি কেবল তাকে তার জায়গায় পৌঁছে দিয়েছি মাত্র। মাঝে মাঝে ভাবতেও অবাক লাগে যে গুরুদেবের এরকম কত শত ভয়ানক স্মৃতি রয়েছে যেগুলোর সাক্ষ্য তিনি আজও বহন করে চলেছেন। নির্বাক নিস্তব্ধ পৃথিবীর বুক চিরে বেরিয়ে আসা নানান ক্ষমতাকে শব্দে ভাষায় প্রকাশ করা যায় না। অন্তহীন জগতের মহাশূন্যের অন্ধকারে তারা আদিমকাল থেকে ছিল, আছে আর থাকবে। শুনছিলেন শুভজিৎ চক্রবর্তীর কলমে রুদ্রাদিত্য তান্ত্রিক ও কাকিনী। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ ও পার্থ। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে অরিত্র। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। অসংখ্য ধন্যবাদ মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ সুরকে আমাদের পাশে থাকার জন্য। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।